আমার মন জানত এ ভুল, এ নিষিদ্ধ পথ। তবুও চোখ ফেরাতে পারছিলাম না। ওর নিষ্পাপ হাসি, ওর স্নিগ্ধ চাহনি আমার রাতের ঘুম কেড়ে নিয়েছিল। এক আত্মীয়তার বাঁধন আমাকে আটকে রেখেছিল, কিন্তু হৃদয়ের উন্মত্ত ঢেউ সে বাঁধন ছিঁড়তে চাইছিল বারবার। সে আমার ভাতিজি, আমার নিজের রক্ত। তবুও আমার অনুভূতিগুলো যেন অন্য এক গল্প লিখতে চাইছিল, এমন এক গল্প যা সমাজের চোখে ঘোর অন্যায়, এক অমার্জনীয় অপরাধ। এই অনুভূতির দহনে আমি প্রতি মুহূর্তে পড়েছি আর প্রার্থনা করেছি যেন সুযোগ না আসে, কিন্তু নিয়তি বোধহয় অন্য কিছু চেয়েছিল। বন্ধুরা, এশিতা ব্লগসে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি এক হৃদয় ছুঁয়ে যাওয়া, এক নিষিদ্ধ ভালোবাসার গল্প। এমন এক গল্প যা হয়তো আপনাদের মনকে নাড়া দেবে, ভাবাবে। আমার অনুরোধ, গল্পটা পুরোপুরি শোনার জন্য হেডফোন ব্যবহার করুন। আর যদি গল্পটা আপনাদের ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। চলুন শুরু করা যাক আজকের গল্প। আমি আরিফ। ঢাকার এক ব্যস্ত কর্পোরেট অফিসে উচ্চপদস্থ কর্মকর্তা। বয়স প্রায় ৪৫ ছুঁই ছুঁই, কিন্তু এখনও অবিবাহিত। কর্মজীবনের ব্যস্ততা আর নিজের খেয়ালিপোনা বিয়েটা আর হয়ে ওঠেনি। পরিবারের সবাই জোর করত, কিন্তু আমি এড়িয়ে যেতাম। আমার একটা ছোট ভাই আছে, নাম রাহাত। সে চট্টগ্রাম থাকে, ব্যবসা করে। আর তার একমাত্র মেয়ে আমার আদরের ভাতিজি সাদিয়া। সাদিয়া দেখতে যেমন মিষ্টি, তেমনি শান্ত শান্ত স্বভাবের মেয়ে। পড়াশোনায় বরাবরই ভালো। যখন সে এইচএসসি পাস করল, ওর স্বপ্ন ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়বে, ডাক্তার হবে। রাহাতের আর্থিক অবস্থা তখন কিছুটা নড়বড়ে ছিল, তাই সাদিয়াকে ঢাকায় রেখে পড়ানোর খরচ চালানো তার জন্য কঠিন হয়ে দাঁড়ায়। আমি এগিয়ে গেলাম, বললাম সাদিয়াকে আমার কাছে পাঠিয়ে দিতে। আমার ঢাকার ফ্ল্যাটটা বেশ বড়, একা থাকি, সাদিয়া থাকলে আমারও ভালো লাগবে। রাহাত প্রথমে ইতস্তত করলেও পরে রাজি হয়ে গেল। সাদিয়া যেদিন প্রথম আমার ফ্ল্যাটে এলো সেদিনটা আমার স্পষ্ট মনে আছে। বিকেলবেলার নরম আলোয় ওর মুখটা যেন আরও মায়াবী লাগছিল। কপালে একগুচ্ছ এলোমেলো চুল, চোখে এক ধরনের নিষ্পাপ জিজ্ঞাসা। হালকা গোলাপি রঙের সালোয়ার কামিজে ওকে যেন কোনো ছবির রাজকন্যার মতো দেখাচ্ছিল। আমি ওর জন্য গেস্ট রুমটা গুছিয়ে রেখেছিলাম। সেই রুমটা দেখে খুশি হল, তার চোখে মুখে কৃতজ্ঞতার ছাপ। প্রথম কয়েকটা দিন সাদিয়া খুব চুপচাপ ছিল, হয়তো নতুন পরিবেশ, নতুন মানুষ। আমি ওকে স্বাভাবিক করার চেষ্টা করতাম, গল্প করতাম, ওর পছন্দের খাবার আনাতাম। ধীরে ধীরে সাদিয়া আমার সাথে সহজ হতে শুরু করল। ওর মিষ্টি হাসি, ওর প্রাণবন্ত কথা আমার ফ্ল্যাটের নিস্তব্ধতা ভেঙে এক নতুন সুর এনে দিল। সাদিয়া মেডিকেলে ভর্তি হল, ওর পড়াশোনার চাপ বাড়ল। আমি ওকে সব রকম সাহায্য করতাম। রাতের বেলা যখন আমি অফিস থেকে ফিরতাম, দেখতাম ও ড্রয়িং রুমে বসে বই পড়ছে। ওর মনোযোগ দেখে আমি মুগ্ধ হতাম। মাঝে মাঝে ওর জন্য চা বানিয়ে দিতাম, অথবা ওর পছন্দের কোনো স্ন্যাক্স নিয়ে আসতাম। আমাদের সম্পর্কটা যেন দিন দিন আরও গভীর হতে লাগল। সে আমাকে চাচা বলে ডাকত, কিন্তু সেই ডাকের মধ্যে এক ধরনের গভীর নির্ভরতা ছিল, এক অদ্ভুত মায়া ছিল। আর আমার মনের গভীরে কখন যে সেই ভাতিজি চাচার সম্পর্কের সীমানাটা অস্পষ্ট হতে শুরু করেছে আমি নিজেও টের পাইনি। সাদিয়ার সৌন্দর্য আমাকে মুগ্ধ করত। ওর লম্বা কালো চুল, গভীর কালো চোখ আর সেই হাসি যা দেখলে আমার বুকের ভেতরটা মোচড় দিয়ে উঠত। আমি নিজেকে বোঝাতাম সে আমার ভাতিজি,
আমার বোনের মতো, কিন্তু মন মানতে চাইত না। যখন সে আমার সামনে দিয়ে হেঁটে যেত, আমার চোখ আপনা আপনি ওর দিকে ঘুরে যেত। ওর সাথে কথা বলার সময় আমি ওর চোখে চোখ রাখতে পারতাম না, কারণ ভয় পেতাম আমার চোখে হয়তো আমার মনের সব কথা প্রকাশ পেয়ে যাবে। রাতের বেলা যখন আমি একা আমার ঘরে শুয়ে থাকতাম, তখন শুধু ওর কথাই ভাবতাম। ওর হাসি, ওর কথা, ওর চঞ্চলতা সব কিছু আমার মস্তিষ্কে ঘুরপাক খেত। আমি জানতাম এটা ভুল, ঘোর অন্যায়, কিন্তু এই অনুভূতিকে দমন করা আমার জন্য দিন দিন অসম্ভব হয়ে উঠছিল। সাদিয়া হয়তো আমার এই ভেতরের সংগ্রামটা বুঝত না। সে আমাকে একজন আদর্শ চাচার মতোই দেখত। সে যখন কোনো সমস্যায় পড়ত আমার কাছে ছুটে আসত। যখন কোনো ভালো খবর পেত সেটাও আমাকেই প্রথম জানাত। আমার প্রতি ওর বিশ্বাস, ওর নির্ভরতা আমাকে আরও বেশি অস্থির করে তুলত। আমি ওকে দূরে সরিয়ে দিতে চাইতাম, কিন্তু পারতাম না। ওর সান্নিধ্য আমাকে এক অদ্ভুত সুখ দিত, যা একই সাথে আমাকে অপরাধ বোধে জর্জরিত করত। একদিন রাতে সাদিয়া পরীক্ষার ফল নিয়ে খুব চিন্তিত ছিল। ওর একটা গুরুত্বপূর্ণ পরীক্ষা ছিল, আর সে মনে করছিল পরীক্ষাটা ভালো হয়নি। আমি অফিস থেকে ফিরে দেখি ও সোফায় বসে ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। ওর ভেতরের কষ্টটা আমাকে ছুঁয়ে গেল। আমি ওর পাশে গিয়ে বসলাম, ওর মাথায় হাত রাখলাম। কি হয়েছে সাদিয়া, কাঁদছিস কেন? আমার কণ্ঠস্বর নরম ছিল, যতটা সম্ভব চাচার মতো। সাদিয়া মুখ তুলে তাকাল, ওর চোখ দুটি লাল, জল টলমল করছে। চাচা, আমার মনে হচ্ছে আমি ফেল করব, আমার সব স্বপ্ন শেষ হয়ে যাবে। ওর কথা শুনে আমার বুকের ভেতরটা কেমন যেন গড়ে উঠল। আমি ওর হাত ধরলাম। ওর হাতটা নরম আর উষ্ণ ছিল। আরে বোকা মেয়ে, একটা পরীক্ষা খারাপ হলে কি সব শেষ হয়ে যায় নাকি? তুই তো সবসময় ভালো ছাত্রী। হয়তো তোর মনে হচ্ছে খারাপ হয়েছে, কিন্তু আসলে হয়তো ভালোই হয়েছে। আমি ওকে সান্ত্বনা দিতে লাগলাম, কিন্তু ওর হাত ধরে রাখার সময় আমার ভেতরে এক অন্যরকম অনুভূতি খেলা করছিল। আমি ওর দিকে তাকালাম। ওর ভেজা চোখের দিকে তাকিয়ে আমার মনে হলো এই মুহূর্তে আমি পৃথিবীর সব কষ্ট ওর থেকে কেড়ে নিতে পারি। আমি ওর মাথায় হাত বুলাতে লাগলাম। ওর চুলগুলো রেশমের মতো নরম ছিল। আমার হাত ওর গালে এসে থামল। আমি ওর মুখটা আলতো করে ধরলাম। কাঁদিস না সোনা, আমি আছি তোর পাশে। আমার কণ্ঠস্বর যেন আমার নিজেরই অজানা এক আবেগ দিয়ে ভারী হয়ে উঠেছিল। সাদিয়া আমার দিকে তাকিয়েছিল। ওর চোখে তখনও জল, কিন্তু সেই জলের সাথে মিশেছিল এক ধরনের নির্ভরতা। সে আমার কাঁধে মাথা রাখল। ওর উষ্ণ নিঃশ্বাস আমার ঘাড়ের কাছে লাগছিল, যা আমার ভেতরের আগুনকে আরও উচকে দিচ্ছিল। আমি ওর মাথায় হাত বুলাতে লাগলাম, পিঠে আলতো করে চাপড় মারতে লাগলাম। আমার মনে হচ্ছিল এই মুহূর্তটা যেন চিরকাল এভাবেই স্থির হয়ে থাকুক। আমি ওকে টেনে আরও কাছে আনলাম, যেন ওর সব কষ্ট আমার ভেতরে শুষে নিতে পারি। ওর কপালে একটা চুমু দিতে গিয়ে ও থমকে গেলাম। এটা কি ঠিক হবে? আমার ভেতরের বিবেক আমাকে বারবার সতর্ক করে দিচ্ছিল, কিন্তু আমার মন চাইছিল ওকে সবটুকু আদর দিয়ে ভরিয়ে দিতে, ওকে বোঝাতে যে আমি ওর জন্য কতটা অনুভব করি। আমি নিজেকে সামলাতে পারছিলাম না। আমার হাত ওর পিঠ থেকে কোমর পর্যন্ত নেমে গেল। আমি ওকে আরও নিবিড়ভাবে জড়িয়ে ধরলাম। সাদিয়া হয়তো আমার এই আচরণকে শুধুমাত্র একজন স্নেহময় চাচার আবেগ হিসেবেই দেখছিল, কিন্তু আমার কাছে এটা ছিল আমার ভেতরের এক নিষিদ্ধ ইচ্ছার বহিঃপ্রকাশ। আমরা বেশ কিছুক্ষণ এভাবেই ছিলাম।
ওর নরম শরীর আমার শরীরের সাথে লেগেছিল, যা আমার ভেতরের কামনাকে আরও তীব্র করে তুলেছিল। আমার মনে হচ্ছিল এই মুহূর্তে আমি পৃথিবীর সব বাঁধন ছিঁড়ে ফেলতে পারি। আমি ওর কানে ফেঁস ফেঁস করে বললাম, তুই আমার কাছে সব থেকে প্রিয়। কোনো কষ্ট পেলে আমাকে বলবি। আমার কণ্ঠস্বর প্রায় কাঁপছিল। সাদিয়া আমার দিকে তাকালো। ওর মুখে তখন এক ম্লান আসে। তুমি আমার জন্য অনেক কিছু করো চাচা। তুমি না থাকলে আমি কি করতাম জানি না। ওর এই সরল স্বীকারোক্তি আমাকে আরও অপরাধ বোধে ডুবিয়ে দিল। সে আমাকে একজন দেবতা বা অভিভাবকের মতো দেখছে, আর আমি ওর নিষ্ভাব বিশ্বাসকে অন্যভাবে কুলুষিত করছি। আমার ভেতরের এই দ্বন্দ্ব আমাকে শেষ করে দিচ্ছিল। আমি ধীরে ধীরে ওকে ছেড়ে দিলাম। একটা দীর্ঘশ্বাস ফেললাম, যা হয়তো সাদিয়া টের পায়নি। এখন যা, হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে আয়। আমি তোর জন্য কফি বানাচ্ছি। আমি জোর করে নিজেকে স্বাভাবিক করার চেষ্টা করলাম। সাদিয়া মাথা নেড়ে উঠে গেল। সেই রাতের পর আমার ভেতরে এক নতুন যুদ্ধ শুরু হল। সাদিয়ার প্রতি আমার অনুভূতিগুলো আর শুধু মনের গভীরে লুকানো রইল না। সেই রাতের আলিঙ্গন যেন সেগুলোকে আরও বাস্তব করে ধরল। আমি নিজেকে ঘৃণা করতে শুরু করলাম। আমি কি করছি? সে আমার ভাতিজি। এই সম্পর্কটা সমাজের চোখে কতটা ঘৃণ। আমি ওকে কোনোভাবে আঘাত করতে চাই না, ওর সম্মান নষ্ট করতে চাই না, কিন্তু আমার মন আমার কথা শুনছিল না। আমি লক্ষ্য করলাম সাদিয়া হয়তো একটু বেশি আমার প্রতি নির্ভরশীল হয়ে পড়ছে। সে যখন ঘরে থাকত প্রায়শই আমার ঘরে এসে বসত, আমার সাথে গল্প করত। আমিও ওর সাথে গল্প করতে পছন্দ করতাম, ওর হাসি শুনতে পছন্দ করতাম। কিন্তু আমার ভেতরের অনুভূতিগুলো আমাকে স্বস্তি দিত না। আমি জানতাম এভাবে চলতে দেওয়া ঠিক নয়। আমাকে একটা সিদ্ধান্ত নিতে। একদিন রাতে আমি যখন আমার ঘরে একা বসেছিলাম, তখন মনে হলো আমার জীবনটা কত এলোমেলো হয়ে গেছে। আমি একজন প্রাপ্তবয়স্ক মানুষ, একজন দায়িত্বশীল কর্মকর্তা, অথচ আমার মন একটা অপ্রাপ্তবয়স্ক ভাতিজির প্রতি এমন অনুভূতি লালন করছে। আমি আয়নার সামনে গিয়ে দাঁড়ালাম। নিজের প্রতিচ্ছবি দেখে আমার নিজেকে অচেনা লাগছিল। এই কি সেই আরিফ যে সবসময় নৈতিকতার কথা বলত? পরের দিন সকালে আমি সাদিয়ার সাথে কথা বলার সিদ্ধান্ত নিলাম। যখন সে ব্রেকফাস্ট টেবিলে এলো, আমি দেখলাম ওর চোখে মুখে এক ধরনের উজ্জ্বলতা। সে হয়তো আগের দিনের পরীক্ষার ফল নিয়ে আর চিন্তিত নয়। সাদিয়া, তোর সাথে আমার কিছু কথা আছে। আমার কণ্ঠস্বর গম্ভীর ছিল। সাদিয়া আমার দিকে অবাক হয়ে তাকাল। কি কথা চাচা? আমি ভাবছিলাম, তোর তো এখন মেডিকেলের পড়াশোনা অনেক কঠিন, আর তুই জানিস আমার অফিস থেকে প্রায়ই আমাকে দেশের বাইরে যেতে হয়, কখনো কখনো দীর্ঘদিনের জন্য। তোর